আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল সাউথ বিশেষত আফ্রিকা সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন। গতকাল তিনি ইতালির আপুলিয়ায় G7 সম্প্রসারিত শিখর সম্মেলনে যোগ দেন। সুপ্রিম কোর্ট স্নাতক স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন অনিয়মের সিবিআই তদন্তের জন্য দাবির প্রসঙ্গে কেন্দ্র এবং এনটিএর বক্তব্য জানতে চেয়েছে। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি কানাডার বিরুদ্ধে খেলবে। জার্মানি মিউনিখে সপ্তদশ ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে জার্মানি 5-1 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল সাউথ বিশেষত আফ্রিকার সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন। গতকাল ইতালির আপুলিয়ায় G7 সম্প্রসারিত শিখর সম্মেলনের আউটরিচ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, ভারতের কাছে এটা বিশেষ সম্মানের যে G20 সভাপতিত্বে ভারতের সদস্যপদ ভুক্তি আফ্রিকান ইউনিয়ন স্বীকার করে নিয়েছে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে ভারতের শক্তি ক্ষেত্রে রূপান্তরের রূপরেখাকে ব্যাখ্যা করে বলেন, এর ভিত্তি হল প্রাপ্যতা, প্রবেশযোগ্যতা, সামর্থ্য এবং গ্রহণযোগ্যতা। তিনি আরও বলেন, ভারতের লক্ষ্য হল 2070 সালের মধ্যে কার্বন নিষ্ক্রমণ পরিমাণ নেট জিরোতে পৌঁছানো। ভারতের মিশন লাইফ প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী বিশ্ব সম্প্রদায়কে বৃক্ষরোপণ অভিযানে যোগ দেওয়ার কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী যে প্ল্যান্ট ফর মাদার বা এক পেড় মাকে নাম প্রচার অভিযানে শুরু করেছিলেন তা ব্যক্তিগত আগ্রহ ও পৃথিবীর মানুষের দায়িত্ববোধের মাধ্যমে গণ আন্দোলনে পরিণত হতে পারে বলে তিনি মনে করেন। ভারতের AI ফর অল প্রকল্পের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ও সকলের কল্যাণ প্রযুক্তির লক্ষ্য হওয়া উচিত। G7 গোষ্ঠী ও তার 50তম বার্ষিকী উদযাপন করল বলে শ্রী মোদী গোষ্ঠীভুক্ত নেতাদের অভিনন্দন জানান। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে এই শিখর সম্মেলনে যোগ দিতে পেরে প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, প্রযুক্তি তখনই সাফল্য লাভ করবে যখন তা মানব কেন্দ্রিক হয়ে উঠবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, ইতালির সভাপতিত্বে G7 পশ্চিমী বিশ্ব ও অন্যান্যদের সম্পর্কে যে ধারণা পোষণ করে তা কখনোই গ্রহণ করবে না। বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা তখনই সম্ভব যখন পরস্পরকে সম্মান প্রদর্শনের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে কোনো বিষয়ের সমাধানে পৌঁছানো যায়। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী G7 আউটরিচ শীর্ষ সম্মেলনে গতকাল যোগ দেন। তাকে সম্মেলন কক্ষে স্বাগত জানান ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন। এই সম্মেলনে ভারত অতিথি দেশ হিসেবে আমন্ত্রিত হয়েছে। আউটরিচ অধিবেশনে কৃত্রিম মেধা, জ্বালানি, আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল নিয়ে আলোচনা হয়। এই প্রথম G7 শীর্ষ সম্মেলনে পোপ অংশ নিলেন। ভারতের এটি 11তম যোগদান। নরেন্দ্র মোদী এই নিয়ে পরপর 5 বার এই সম্মেলনে যোগ দিলেন। ভারত ছাড়াও ইটালির সভাপতিত্বে G7 গোষ্ঠী আমন্ত্রণ জানিয়েছে আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, কেনিয়া, মৌরিতানিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী এবং রাষ্ট্রসংঘ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংগঠনকে। প্রধানমন্ত্রী গতকাল শীর্ষ বৈঠকের ফাঁকে বেশ কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের সময় তারা প্রতিরক্ষা, নিউক্লিয়ার, মহাকাশ, শিক্ষা, জলবায়ু, ডিজিটাল জনপরিকাঠামো, অত্যাধুনিক প্রযুক্তি, পারস্পরিক যোগাযোগ এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন। আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেন। প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে আরও শক্তিশালী করতে নানা পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। আগামী বছর ফ্রান্সের রাষ্ট্রসংঘের মহাসাগরীয় সম্মেলন এবং কৃত্রিম মেধা শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই দুটি আয়োজনকে সফল করে তুলতে ভারত ফ্রান্সের সঙ্গে একযোগে কাজ করবে। শ্রী মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গেও সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি দুদেশের মধ্যে সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর, অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যে উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবেন। কেন্দ্র বাণিজ্যিকভাবে কয়লা খনি ব্লকের নিলামের জন্য উদ্যোগী হয়েছে। 10ম পর্বে 62টি ব্লকের নিলাম করা হবে। আগামী সপ্তাহে কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এই প্রক্রিয়ার সূচনা করবেন। 2020 সালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন। বিগত 9টি পর্বে মন্ত্রক 107টি ব্লকে সফলভাবে নিলাম করেছে। এ পর্যন্ত বাণিজ্যিকভাবে 11টি কয়লা ব্লক থেকে উত্তোলনের কাজ চলছে।
সুপ্রিম কোর্ট স্নাতক স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন অনিয়মে সিবিআই তদন্তের জন্য দাবির প্রসঙ্গে কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর বক্তব্য জানতে চেয়েছে। সর্বোচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতা একটি জনস্বার্থ মামলার শুনানির সময় সিবিআই এবং বিহার সরকারের কাছ থেকেও আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে মতামত জানতে চায়। মামলার পরবর্তী শুনানি 8ই জুলাই। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, নিট পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পরীক্ষার্থীদের সমস্ত উদ্বেগ যথাযথভাবে নিরসন করা হবে বলে তিনি জানান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন। সরকার 24 লক্ষ যুবক যুবতীর স্বপ্ন ভঙ্গ করেছে বলে তাঁর অভিযোগ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব MIFF এর বহুল প্রতীক্ষিত 8ম সংস্করণ আজ শুরু হতে চলেছে। এবার মুম্বাই ছাড়াও দিল্লি, কলকাতা, পুনে এবং চেন্নাইতে সমান্তরাল স্ক্রিনিং চলবে। ফলে সারা দেশের দর্শক এই উৎসবে অংশ নেবার সুযোগ পাবেন। এই 4টি শহরে জাঁকজমকপূর্ণ রেড কার্পেট ইভেন্ট থাকছে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, এই উৎসবের আয়োজন শুধুমাত্র সিনেমার প্রচার বা প্রসারই নয়, নানা বিষয় ও সমাজ অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে তুলে ধরে আইন প্রণেতাদের দিশা নির্দেশে সহায়তা করা। তথ্য সম্প্রচার সচিব বলেন, MIFF এ 59টি দেশের 61টি ভাষায় 314টি ছবি, 8টি ওয়ার্ল্ড প্রিমিয়ার, 5টি আন্তর্জাতিক প্রিমিয়ার, 18টি এশিয়া প্রিমিয়ার ও 21টি ইন্ডিয়া প্রিমিয়ার হবে। তিনি বলেন, 60টি দেশ তাদের চলচ্চিত্র ও অন্যান্য ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অংশ নিচ্ছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সোরেং চাকুং আসনে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। বিধানসভা নির্বাচনে প্রেম সিং রেহনক এবং সোরেং চাকুং এই 2 আসন থেকেই জয়ী হন। নির্বাচনের ফল ঘোষণা 14 দিনের মধ্যে নিয়ম অনুযায়ী তিনি রেহনক আসনটি রেখে অপর আসনটি ছেড়ে দিলেন। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, দক্ষিণ উত্তরাখণ্ড এবং উত্তর ওড়িশার কিছু অংশে গতকাল তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দেয়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাঞ্জাব, ঝাড়খণ্ড, হরিয়ানা, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, দিল্লি, উত্তর পূর্ব মধ্যপ্রদেশের কিছু অংশেও তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর আগামী 4-5 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। একটানা 60 ঘণ্টা বৃষ্টির জেরে উত্তর সিকিমে জনজীবন বিপর্যস্ত। তিস্তার জলস্তর বেড়ে একটি পুরনো ঝুলন্ত সেতু এবং নতুন তৈরি সাকলাং বেলি ব্রিজটি ভেঙে পড়েছে। উত্তর সিকিমে জঙ্গল এলাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় 2000 জনেরও বেশি পর্যটক আটকে পড়েছেন। ইতিমধ্যে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে পাকেশেপে এবং বাকি 3 জন মারা গেছেন আমবিথাঙে। জেলাশাসক হেমকুমার ছেত্রী ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বৈঠক করেছেন। প্রবল বর্ষণে নামচি এবং গ্যাংটক জেলার গ্রামের রাস্তাগুলি ভেসে গেছে। বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়কও। 5 দিনব্যাপী হজ যাত্রা গতকাল শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 20 লক্ষ হজ যাত্রী সৌদি আরবে রওনা হয়েছেন। এবছর ভারত থেকে 1,75,000-এরও বেশি ধর্মপ্রাণ মানুষ হজযাত্রায় সামিল হচ্ছেন। এর মধ্যে 1,40,025 জন ইতিমধ্যে ভারতীয় হজ কমিটির তত্ত্বাবধানে সেখানে পৌঁছেছেন। এবছর সর্বোচ্চ 5,000 জন ভারতীয় মহিলা হজযাত্রা করছেন, কোনো পুরুষ অভিভাবক বা মেহরাম ছাড়াই। তীর্থযাত্রীরা পবিত্র শহর মক্কা থেকে মিনা এসে সমবেত হবেন। সেখানে রাত কাটিয়ে আজ ভোরে আরাফাত সমতলে গিয়ে মূল হজ যাত্রায় সামিল হয়ে প্রার্থনা করছেন তারা। ভারতীয় হজযাত্রীরা হজ সুবিধা মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত খবর জানতে পারছেন। ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলবে। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 3 ম্যাচ খেলে প্রত্যেকটিতে জিতে ভারত ইতিমধ্যেই সুপার 8-এ পৌঁছেছে। কানাডা 3 ম্যাচ খেলে একটিতে জিতেছে। সুপার 8-এ পৌঁছতে হলে কানাডাকে আজকের ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। এদিকে গ্রুপ ডির ম্যাচে নেপাল আজ টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আবার পড়ছি। এদিকে গ্রুপ ডির ম্যাচে নেপালের সামনে দক্ষিণ আফ্রিকা আজ 116 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অন্যদিকে গ্রুপ সির ম্যাচে নিউজিল্যান্ড টসে জিতে উগান্ডাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। জার্মানি মিউনিখে সপ্তদশ ইউএফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে জার্মানি 5-1 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। গ্রুপের প্রথম খেলাতে গোড়া থেকেই জার্মানি রাশ ধরে রাখে। দলের হয়ে ফ্লোরিয়ান রিটস, জামাল মুসিয়ালা, কাই হাভার্টস, নিকোলাস ফুলক্রুগ এবং ইমরে ক্যান গোল করেছেন। স্কটল্যান্ডের একটি মাত্র গোলও ছিল আত্মঘাতী। আজকের খেলায় সন্ধ্যে 6:30টায় হাঙ্গেরি সুইজারল্যান্ডে, রাত 9:30টায় স্পেন ক্রোয়েশিয়ার এবং রাত 12:30টায় ইতালি আলবেনিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী গ্লোবাল সাউথ বিশেষত আফ্রিকা সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন। গতকাল তিনি ইটালির আপুলিয়ায় G7 শিখর সম্মেলনে যোগ দেন। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো।